ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপনে কানাডার সহযোগিতা চায় জামায়াত। ছদ্মবেশে নির্বাচন কার্যালয় দুদক, মিলেছে টাকা লেনদেনের প্রমাণ। জানাবো নির্বাচন কি এক কৌতুককর অবস্থা, এবং সর্বশেষ জানাবো ঢাকায় মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপনে কানাডার সহযোগিতা চায় জামায়াত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য কানাডার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে জামায়াত ইসলামী। আগামী সংসদ নির্বাচন ও যে রিফর্ম হচ্ছে সে বিষয়ে জামায়াত ইসলামীর অবস্থান জানতে চেয়েছেন। আমরা বলেছি, ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে যে সংস্থার প্রক্রিয়া চলছে, প্রায় 30টি রাজনৈতিক দল তাদের দলীয় পথ ও মতের ভিত্তিতে কাজ করছে। কয়েকটি বিষয়ে আলোচনা হচ্ছে, অগ্রাধিকার ভিত্তিতে অগ্রগতি হয়েছে। আর্টিকেল 70 স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছি, নারী আসনের ব্যাপারে কথা হয়েছে, সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা বলেছি। জামায়াত ইসলামের পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চায়, সেটা আমরা ব্যাখ্যা করেছি। আপার ও লোয়ার হাউস সংক্রান্ত যে কন্ডিশনাল অগ্রগতি হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করেছি। মোহাম্মদ তাহের বলেন, আমরা আরেকটা কথা বলেছি, যেখানে সিল মারা হবে সেটা বাদে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য। এজন্য অনেক টাকাও লাগবে। এটা সরকার ও নির্বাচন কমিশনের অজুহাত। এত টাকা ও বাজেট পাবো কোথায়? আমরা কানাডাকে অনুরোধ করছি সেই বাজেট দেওয়ার জন্য। একটি দল বা দেশ যদি বাজেট দিতে না পারে, তাহলে আপনারা কয়েকটি দেশ কনসোর্টিয়াম করে ইউএনডিপির মাধ্যমে এই বাজেট নিয়ে সহযোগিতা করতে পারেন। তাতে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে কানাডার হাই কমিশনার। আর্থিক অনুদানের বিষয়টি জাতিসংঘের মাধ্যমে সমন্বয় করার ব্যাপারে উদ্যোগ নেবেন বলে আমাদের জানিয়েছেন। কানাডার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, মিলেছে টাকা লেনদেনের প্রমাণ। জাতীয় পরিচয়পত্র সংশোধন, সংগ্রহ, এলাকা স্থানান্তর, আর্থিক লেনদেন ও সেবা প্রত্যাশীদের হয়রানি অভিযোগে নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেবা প্রত্যাশীদের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রথমে ছদ্মবেশে জেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করা হয়। এ সময় প্রত্যেক সেবা প্রত্যাশীদের কাছ থেকে টাকা নিতে দেখা যায়। এই অফিসে নগদ টাকা লেনদেনের সুযোগ নেই, কিন্তু তারা নগদ টাকা লেনদেন ও প্রত্যেক সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত চার্জ হিসেবে 100 টাকা নিচ্ছে। মেহবুবা খাতুন রীতা বলেন, পরবর্তীতে জেলা নির্বাচন কর্মকর্তাকে ডেকে এনে সরেজমিন এমন কর্মকাণ্ড দেখানো হয়। পরে জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। যাচাই বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। টাকা লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায়নি অস্বীকার করে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচন অফিসের সরাসরি নগদ টাকা লেনদেনের কোনো সুযোগ নেই। এনআইডির ক্ষেত্রে যে ফি নির্ধারণ করা হয়েছে, অনলাইন ব্যাংকিং বা চালানের মাধ্যমে জমা দিয়ে অফিসে আসতে হবে। নির্বাচন কি এক কৌতুককর অবস্থা। অনেক মানুষই নতুন দল এনসিপি নিয়ে আশা জায়গা নিয়ে স্বপ্ন দেখেছিল, কিন্তু অল্পকালের মধ্যেই জনগণের একটা বড় অংশ দলটির প্রতি সে আকর্ষণ ধরে রাখতে পারেনি। পদে পদে অনভিজ্ঞতার প্রকাশ ঘটিয়েছে তারা। বিভিন্ন ফোরামে এমনভাবে নিজেদের প্রকাশ করেছে যাতে মনে হয়েছে অপরিপক্কতা কাটিয়ে না উঠলে রাজনৈতিক দল হিসেবে তারা দাঁড়াতে পারবে না। ফেব্রুয়ারি আর এপ্রিল নিয়ে এমন এক গাড্ডায় পড়েছে নির্বাচন যে কোনো ধরনের ভবিষ্যৎবাণী করার শক্তি কারণেই। বিএনপির হাতে মূলা ধরিয়ে দিয়ে এই সরকারই আরও অনেকদিন ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছে কিনা সে প্রশ্নের জন্ম হয়েছে। এরই মধ্যে নব রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার প্রধানের মদতপুষ্ট রাজনৈতিক দলের এক নারী সতীর্থকে এমনভাবে অপমান করেছেন সেই দলেরই তুখোড় এক নেতা, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব। রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, ফলে তা নিয়ে কথা বলা নিরর্থক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়েও সৃষ্টি হয়েছে ধূম্রজাল। সামগ্রিকভাবে লন্ডন সফর ব্যর্থ বলা হলেও অনেকেই অধ্যাপক ইউনূসকে রাজনীতির মাঠের পাকা খেলোয়াড় বলছেন। অনেকে বলছেন, লন্ডনে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করে তারেক রহমান বিএনপিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। যে শর্তগুলো দেখা গেছে যৌথ বিবৃতিতে, সেগুলোর যে কোনো একটি পূরণ না হলেই নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব। অনেকেই জুলাই সনদে দেশের বড় ধরনের পরিবর্তনের আশা বা আশঙ্কা করছেন। সেই পরিবর্তনের মধ্যে সংবিধান বিষয়ে মারাত্মক প্রশ্ন রয়েছে। বাতিল বা বিশাল পরিবর্তন করা হতে পারে সংবিধান, কিন্তু মার্কিন নাগরিক আলী রিয়াজের সাংবিধানিক বিষয়ক ভাবনা দেশের আপামর জনতা মেনে নেবে কিনা তা
নিয়েও প্রশ্ন আছে। সবচেয়ে বড় কথা, রাজনীতি এখনো কোনো নিয়মতান্ত্রিক পথ মেনে চলছে কিনা। রাজনীতি যদি কোনো ষড়যন্ত্র বা ধূর্ততার মধ্যে চলে যায়, তাহলে কোনো ধরনের সংস্কারেও দেশ কোনো সুন্দর ভবিষ্যতের ঠিকানা দেখতে পাবে না। যে তিমিরে দেশ ছিল দেশ, সে তিমিরেই থেকে যাবে। আগের যুগে বিজ্ঞজনেরা রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলতেন, দেয়াল লিখন পড়ুন। সে সময় সত্যিই দেয়ালে ভেসে উঠত জনগণের আশা আকাঙ্ক্ষার বাণী। এখন সে জায়গা নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ডিজিটাল যুগে প্রতিটি মানুষই তার মনের কথা লিখে ফেলতে পারে এই মাধ্যমে। ফলে সেখানে চোখ বুলালেই মানুষ কি ভাবছে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ইউটিউব এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশ কয়েকজন ইউটিউবারের সাহসী উচ্চারণ নিয়েও সাধারণ মানুষের আগ্রহ আছে। সরকার সহ নানা দলের করা অন্যায়ের সমালোচনা করছেন তারা দেশে বসেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় স্পন্দন ঠিকভাবে না শুনলে রাজনীতির মাঠে যে কেউ পা হড়কে পড়তে পারেন। আওয়ামী লীগের বিগত শাসনামলে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, রাতের অন্ধকারে ভোট হয়েছে, বেছে নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। বর্তমানকালেও যারা নির্বাচনের মাঠে অবতীর্ণ হচ্ছেন তাদের সম্পর্কেও এমন কোনো আশার বাণী শোনা যায়নি যে স্বাভাবিকভাবে নির্দিষ্ট কোনো প্রার্থীকে বেছে নেওয়া যেতে পারে। এই মুহূর্তে বড় দল হিসেবে বিএনপিকে আসন্ন নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিযোগী বলে ভাবা হচ্ছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির বিভিন্ন নেতাকর্মী যেভাবে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তাতে তারা নির্বাচিত হলে তাদের মাধ্যমে স্বৈরাচার ফিরে আসবে কিনা সে সংখ্যাও অমূলক নয়। এমনও শোনা যাচ্ছে বিএনপির আপসী নেত্রী খালেদা জিয়া সরকারের সঙ্গে আপোষ করে নিয়েছেন। কথাটার সত্যতা আছে কিনা তা নিয়েও ভাবছেন অনেকে। জামায়াতে ইসলামী দলটিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের ঘোলাটে অবস্থানের কারণে সাধারণ জনগণ কখনোই তাদের সমর্থন করেনি। আলাদাভাবে দল হিসেবে নির্বাচন করলে তাদের প্রাপ্ত ভোট খুবই হাস্যকর একটি সংখ্যা। বিএনপির সঙ্গে জোট করেই তারা সমঝোতার মাধ্যমে ক্ষমতার স্বাদ পেয়েছে। এবার জামায়াত, এনসিপি, এবি পার্টির মধ্যে সেরকম জোট হতে পারে বলে অনেকেই মনে করছেন। তাতে কি তাদের ভোট বাড়বে? আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়া না হয়, তাহলে এই তিন দলের জোট কি আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাবে? এ নিয়েও আড্ডায় আলোচনা হচ্ছে। অনেক মানুষই নতুন দল এনসিপি নিয়ে আশা জাগা নিয়ে স্বপ্ন দেখছিল, কিন্তু অল্পকালের মধ্যেই জনগণের একটা বড় অংশ দলটির প্রতি সে আকর্ষণ ধরে রাখতে পারেনি। পদে পদে অনভিজ্ঞতার প্রকাশ ঘটিয়েছে তারা। বিভিন্ন ফোরামে এমনভাবে নিজেদের প্রকাশ করেছে যাতে মনে হয়েছে অপরিপক্কতা কাটিয়ে না উঠলে রাজনৈতিক দল হিসেবে তারা দাঁড়াতে পারবে না। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের কারো কারো বিরুদ্ধে। অন্তত দুজন এনসিপি নেতা মোটর শোভাযাত্রা করে সমালোচিত হয়েছেন। এদের একজন নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে যা বলেছেন তা জনগণ ভালোভাবে নেয়নি। তার কথার মনে হয়েছে রাজনীতির মাত্রা আসলে যেই লাউ সেই কদু। এরই মধ্যে তরুণদের এই দলটিতে নারীদের অবস্থান নিয়ে যে লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে সামগ্রিক কার্যাবলীর বিবেচনায় এরা কতদূর এগোতে পারবে তা নিয়ে সন্দেহ করা হয়েছে। আওয়ামী লীগ তাদের শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এমন সব কাণ্ড ঘটিয়েছেন যার কারণে কোটা বিরোধী আন্দোলন এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছিল অনায়াসে। ফলে আওয়ামী লীগকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ অনেকেই এর মধ্যে ভাবতে শুরু করেছেন যে সম্ভাবনা নিয়ে স্বৈরাচার বিরোধী একটি আবহ তৈরি হওয়ার কথা ছিল। তার সলিল সমাধি ঘটেছে। যাদের উপর আস্থা রাখতে চাইছিল মানুষ, তারাই বিভিন্ন গর্তে পা হড়কে পড়ছে। এই অবস্থায় সংস্কার, নির্বাচন কোনো কিছুতেই ভরসা রাখা যাচ্ছে না। যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা কতটা দক্ষ কিংবা সৎ তা নিয়েও কথা উঠেছে। তাৎপর্যপূর্ণ সত্য হলো, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে কিছু বললে যত মানুষ তা দেখে, তার চেয়ে বেশি দেখে সরকার বা এনসিপির সমালোচনা হলে। সংস্কার বা নির্বাচন নিয়ে তাই সংশয় কাটে না জনগণের। গুরুগম্ভীর কথা বাদ দিয়ে এরকম এক পরিস্থিতিতে কেমন নির্বাচন হবে, কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে কিছু নির্দোষ রসিকতা করা যেতে পারে। এই রসিকতাগুলো কোনোটাই বাংলাদেশ বা বাংলাদেশের নির্বাচন নিয়ে নয়, কিন্তু রসিকতা যদি ধ্রুপদী হয়ে ওঠে তখন তা পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে কাজে লাগানো যায়। আগেও বলেছি, সাবেক সোভিয়েত ইউনিয়নের বদ্ধ পরিবেশে একের পর এক রসিকতার জন্ম হয়েছে। নিজেদের এই রকমভাবে ব্যঙ্গ করা জাতি বিরল। তাদেরই কিন্তু কৌতুক এখানে তুলে ধরছি। যিনি পড়বেন তিনি সেগুলো আমাদের দেশের আঙ্গিকে মিলিয়ে নিতে পারেন। আর যদি মেলাতে না পারেন তাহলে বিদেশি কৌতুক হিসেবে উপভোগ করুন। নির্বাচনকে খাবার টেবিল হিসেবে গ্রহণ করুন। আপনাকে যে মেনু দেওয়া হয়েছে তার খাবারগুলো খুব খারাপ হলে আপনি তা প্রত্যাখ্যান করে নিজের মতো করে নতুন মেনু পছন্দ করুন। একই কথা একটু অন্যভাবে বলা হোক, আপনাকে দুটি বিকল্প থেকে বেছে নিতে বলা হয়েছে। 2 জোড়া মোজা রাখা হয়েছে সামনে। এক জোড়া মোজার একটিতে রয়েছে ফুটো, অন্য জোড়াটির একটি মোজা লাল, একটি নীল। এর মধ্যে থেকে কোনটা বেছে নিলে ভালো হয়? নির্বাচন ঘোড় দৌড়ের মতো। কিছু ঘোড়া আছে যেগুলোর পক্ষে বাজি ধরার চেয়ে সেটাকে চোখে দেখা বেশি আকর্ষণীয়। এই ঘটনা কি আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য? যদি প্রযোজ্য হয় তাহলে কেন প্রযোজ্য সে কথা ভেবে মাথা ঘামাতে থাকুন। এরপরে কৌতুকটা কেন কৌতুক, যা প্রথমে ধরতে পারেনি কিন্তু পরে বুঝতে পারায় হাসি আর থামাতে না পারায় আমাদের গণতন্ত্র
গণতন্ত্র হলো একটি সামাজিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে দেশের নির্বাচনে অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্রীরা নির্বাচনে জয়লাভ করে। নির্বাচনের আগে সবাই প্রতিশ্রুতি দেন, আমি শেষ করে দেব দুর্নীতি, অর্থনীতিকে সমৃদ্ধ করব, বেতন ও পেনশন বৃদ্ধি করব, নির্বাচন হয়ে গেলে আমি শেষ করে দেব। অর্থাৎ কেবল প্রথম 4টি শব্দ সত্য বলে প্রমাণিত হয়। ভোটারকে অবিবাহিত মানুষের সঙ্গে তুলনা করা যাক। অবিবাহিত মানুষের জন্য পোশাক নির্বাচন করা খুব কঠিন। কোন জামাটা গায়ে দেবে সেটা ধোয়া হয়নি নাকি সেটা আয়রন করা হয়নি। শেষ করি একটি মর্মান্তিক রসিকতা দিয়ে, যারা রাজনীতিতে আগ্রহী নয় তারা মুরগির মতো, তারা তাদের মালিকের জন্য ডিম পাড়ে আর বিনিময়ে মালিক তাদের খাওয়ায়। যারা রাজনীতিতে আগ্রহী তারা নির্বাচনে তাদের নিজস্ব মালিককে বেছে নেয়, যে মালিক নির্বাচিত হয়ে তাদেরকে খেয়ে ফেলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।